আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর বলে দিই, আর সবগুলো উত্তর কোথায় কোথায় ছিল আমি সেগুলো আগে একটু দেখাই দিই, বিকজ আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো আমি এখন কোশ্চেনটা দেখতে পাচ্ছি না, বাট আই হ্যাভ এ কোশ্চেন ব্যাংক। সো আমি যদি একটু কোশ্চেন ব্যাংকে যাই তাহলে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন আমি একটা একটা করে দেখা দিচ্ছি। আচ্ছা, জাস্ট গিভ মি এ মিনিট। হ্যাঁ, ওকে। সো ক্যান ইউ সি, ক্যান ইউ Yes, হিয়ার sir. মি? ফার্স্ট অফ অল, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. সো আমরা প্রত্যেকটা ক্লাস টেস্টের পরেই ওই ক্লাস টেস্টগুলো সম্পর্কে রিভিউ প্রোভাইড করবো, ঠিক আছে? বিকজ আমাদের মিড টার্মে এগুলো থেকে কোশ্চেন আসতে পারে। সো ইফ আই যদি আমি প্রথম কোশ্চেনটা ওপেন করি, হ্যাঁ, দ্যাট ওয়াজ এ কোশ্চেন যে ইউ আর আস্কড টু ম্যাচ, রাইট? সো ইন কোয়েক্সিয়াল কেবল, আমাদের কোয়েক্সিয়াল কেবল সম্পর্কে যদি যাও, আমি প্রিটি শিওর তোমরা সবাই স্লাইডে এগুলো পেয়ে গেছো। আমি জানি না তারপরেও কেন তোমাদের মার্কস টার্কস এত কম। তোমাদের গড় মার্কস মোটামুটি আসছে, সুন্দর একটা কার্ভ আসছে, এটা ভালো। তো বলো এখানে যারা যারা, আমি উত্তরে পড়ে যাচ্ছি, আগে বলো কোয়েক্সিয়াল কেবলের ক্ষেত্রে কি হওয়া উচিত, কোনটা হওয়া উচিত? কোয়েক্সিয়াল কেবল কি ডিসটেন্স বা অবস্টাকেলের উপর ডিপেন্ড করে নাকি রেডিও লিংক ডিপেন্ড করে? বলো কোনটা? Radio links Radio affected link by depend. distance তাহলে and number of. ওয়ান ডান। ফাইবার অপটিক কেবলের ক্ষেত্রে কি তোমার ইয়া থাকে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কি বেশি হয় অন্যগুলোর চেয়ে না কম হয়? লেস বেশি। ইলেকট্রন না? Strong unity, sir. তাহলে এটা ফাইন। কোয়েক্সিয়াল কেবলের ক্ষেত্রে তাহলে কি হওয়া উচিত? কোয়েক্সিয়াল কেবল Propagate in solid media. শেষ। সো আমার এখানে 10-12 সেকেন্ডের বেশি লাগেনি, গেল। আমাদের পারলে এগুলো খুবই 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 সহজ। নাও প্রোপাগেশন দিলে কি বলতো, আমি চাচ্ছি তোমরা আমার কোশ্চেন প্যাটার্ন ধরতে পারছো কিনা, যে এখানে আসলে তোমাকে একটা ম্যাথ দিলাম, একটা ম্যাথ দিয়ে সবকিছু শেষ করে দিলাম, দরকার নেই। আমাকে চেষ্টা করতে হবে যে আমি যতগুলা টপিক পড়েছি সবগুলা টপিক সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে কিনা, দ্যাট ইজ কল্ড প্রপার ইভালুয়েশন। সো আমরা এগুলো নিয়ে অনেক ডিসকাশন করেছিলাম না এই 4টা ডিলে নিয়ে, মনে পড়ে আমাদের? তাহলে আমাকে একটু বলো তো প্রোপাগেশন ডিলে বলতে আমরা কি বুঝতেছিলাম, একটা একটা করি। একদম শুরুতে কোন ডিলেটা থাকে বলো তো? হোয়াট ইজ দ্য ভেরি ফার্স্ট ডিলে? কিউইং, রাইট? Processing Queuing delay. Queuing delay. So what was actually queuing delay? What was actually queuing delay? amount of time it waits to be transmitted onto the link. Exactly. Then what was processing delay? আমি প্রসেসিং ডিলেতে কি করি, আমার যে প্যাকেটটা আসছে সেটার হেডার টেডার চেক করে এরর আছে কি আছে না এগুলো চেক করি না, তার সোর্স কি ডেস্টিনেশন কি Yes, sir. Yes, sir. কোথায় আছে, কোথায় আছে আমি সব দেখাই দিচ্ছি তোমাদের সবই। একটু অপশনগুলো দেখান না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবকিছুই দেখাই দিচ্ছি, প্রবলেম নাই প্রবলেম নাই। এই যে এই যে দেখো তো আমাদের নোডাল প্রসেসিং, যে এই যে প্রসেসিং যে ডিলে কি করতো, সে এরর চেক করতো না, আউটপুট লিংক দেখতো না। তাহলে যদি আমি একটু কোশ্চেনটা দেখি, যদি আমি কোশ্চেনটা দেখি যে এই যে প্রসেসিং ডিলের মধ্যে এটা হওয়া উচিত না, দ্য টাইম রিকোয়ার্ড টু এক্সামিনস দ্য প্যাকেটস হেডার, একটা প্যাকেটের হেডারে কি আছে সেখানে, দ্যাট মিন্স এক্সামিন করার জন্য এরর বুঝাচ্ছে। ডিটারমাইন হোয়ার টু ডিরেক্ট দ্য প্যাকেট, দ্যাট মিন্স আমার আউটপুট লিংক কোথায়। তাহলে কি এই জিনিসগুলো আছে নাকি নাই আমি কি বুঝতে পারতেছি? সবকিছুই কিন্তু ছিল। ট্রান্সমিশন ডিলে কি বলতো? হোয়াট ইজ দ্য ট্রান্সমিশন ডিলে? Send হওয়ার পর রিসিভের Time জন্য যে required for a signal to be received after it has been sent. রিসিভ হওয়ার জন্য কি, হ্যাঁ, রিসিভ হয় কখন? টোটাল ডিসটেন্সটা কভার করার জন্য যেটা, সেটা হচ্ছে প্রপাগেশন ডিলে। আর ট্রান্সমিশন ডিলে মানে কি ছিল মনে পড়ে? মনে পড়ে? সব ভুলে গেছি। ট্রান্সমিশন স্যার ওয়্যারে যাওয়ার জন্য, যে ইসের থেকে ওয়্যারে যাওয়ার জন্য। আমার যতগুলা বিট এখানে জমতেছে এই সবগুলা বিটকে কি আমাকে ওয়্যারে দিতে হবে না? এই যে ক্যারাভান লজিক মনে পড়ে, এই যেখানে ছিল না, প্রত্যেকটাকে দিতে কয় মিনিট লাগবে? এক একটার যদি 12 সেকেন্ড সময় লাগে তাহলে টোটালটার কয় সেকেন্ড সময় লাগছিল? 120 সেকেন্ড সময় লাগছে না? তাহলে এইটা ছিল আমার ট্রান্সমিশন ডিলে। তাহলে ট্রান্সমিশন ডিলে মানে হচ্ছে আমার ওয়্যারের মধ্যে যাইতে কতক্ষণ লাগবে, ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম রিকোয়ার্ড টু পুশ অল দ্য প্যাকেটস বিটস ইনটু দ্য ওয়্যারস। আর প্রপাগেশন ডিলে কি? প্রপাগেশন ডিলে কি বলতে পারো তোমরা এখন? যে আমি সেন্ড করব, আমার ডেস্টিনেশন সাইডে রিসিভ হইতে যে পরিমাণ সময় লাগবে, দ্যাটস ইট, আর কিছু না। এই ছিল তোমার ম্যাচিং। এখন
যদি আমি এটার কথা বলি, বলো তোমরা এটা কে কে কি দিছো? সরি, এটা না। আচ্ছা, দ্য ড্যাশ ইজ দ্য ফিজিক্যাল পাথ ওভার হুইচ দ্য মেসেজ ট্রাভেলস। কিসের উপর দিয়া? মিডিয়াম Medium. এক্স্যাক্টলি, So media হবে স্যার। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে বলো এই ম্যাথটা কি? ছোট্ট একটা ম্যাথ, ক্যালকুলেশন দিয়ে ক্যালকুলেটর করতে পারছো? ট্রান্সমিশন ডিলে। জি স্যার। ট্রান্সমিশন ডিলে মানে কি বলো তো? ফর্মুলা কি বলতে পারতে হবে সবাইকে। এটাতে সবাই বসে L by R. L by R. L by R. এই যে, তাই না? তাহলে হোয়াট ইজ মাই এল? 1.5 1.5। into 10 to the power 3 into 8 sir. এটা বাইটে দেওয়া আছে, এটা বিটসে কনভার্ট করতে হবে। তাহলে এটা কি হবে? 1.5 ইনটু 1000 ইনটু কত? 8 8। তাহলে এটাকে ডিভাইড করবে কত দ্বারা? 10 টু দি 1 পাওয়ার into 10 to the power 6. ঠিক আছে, গেল। 0.012. আমি যাব না, এখানে যা যা ছিল স্যার এখানে তো নান অফ देम হবে, মিলি সেকেন্ডে দেয়া আছে। মিলি সেকেন্ডে আমি নিতে পারবো না, মানে টোটাল ইsto সেকেন্ডে আসবে। একবার দেখি জিনিসটা। দেখাচ্ছে। দেখো কিসে আছে এটা? এখানে সবগুলো মিলি সেকেন্ডে দেয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল যে অ্যানসার সেটা মানে সেকেন্ডে আসে, 0.0015 সেকেন্ড হয়। তো নান অফ देम হওয়ার কথা না এটা? হ্যাঁ, হবে, সমস্যা নেই তো। বাট আমার প্রশ্নের উত্তর হলো যে এখানে যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, সেই কোশ্চেন গুলোকে তুমি খুঁজে পাচ্ছ কিনা, মানে আমাদের স্লাইডে আছে কিনা। যেমন এইটার কথা যদি বলো, এই যে ডিএসএল এর ছবিটা কোথায় বলো তো? স্যার আসলে স্যার ওইটা তো হচ্ছে ইয়াতে সেকেন্ডে আসবে না আমাদের স্যার, হ্যাঁ মিলি সেকেন্ডে তো আসে না স্যার, তাহলে নান অফ देम হওয়ার কথা না স্যার। স্যার এগুলো আমরা বুঝতে পারছি কোথা থেকে আসছে। স্যার আপনি একটা কাজ করতে পারেন, আমাদের রিভিউটা দিয়ে দেন স্যার, আমরা তাইলে বুঝতে পারি আমাদের কোনটা ভুল হয়েছে। তাহলে আমি যেমন ধরো যদি আমি এইটার কথা বলি, এটার কথাই যদি বলি, কি বলা হচ্ছে ইন ডিএসএল এর মধ্যে কি ফিক্সড লাইন থাকে নাকি ফিক্সড লাইন থাকে না বলো তো? ডিএসএল ফিক্স লাইন থাকে। ফিক্স লাইন থাকে স্যার ডিএসএল। দেখি আমরা একটা ছবি দেখি, এই যে দেখি ডিএসএল, রাইট? তো প্রত্যেকটা হোম নেটওয়ার্কের জন্য কি আলাদা আলাদা লাইন অ্যালোকেট করে না? ইয়েস স্যার। দেখা যাচ্ছে কি এখানে কি বলা আছে? আর ইউ देयर উইথ মি? জি স্যার, ট্রু হবে স্যার এটা। ইয়েস। সো কি হওয়া উচিত? এর উত্তর কি হওয়া উচিত? ট্রু স্যার ট্রু স্যার। ওকে, তারপরে আমরা যদি আরেকটা কোশ্চেন দেখি। আচ্ছা, তাহলে এটাতে বলো, আমাদের অত সময় নেই, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি যে আমাদের জাস্ট বেসিক কোশ্চেনগুলো কভার করলেই কিন্তু হয়ে যেত, এটার মধ্যে তেমন কোনো কিছুই নাই। আর হচ্ছে কিউইং ডিলে অকার্স ডিউ টু এ লিমিটেড বাফার ইন এ রাউটার, ইজ ইট ট্রু অর ফলস? কিউইং ডিলে কখন হয়? আমরা দুইটা ডিসিশনের উপর ডিপেন্ড করে স্যার, মানে বাফারের ইসের উপর প্লাস কতটুকু আসতেছে এটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে তো মানে কন্ডিশনের কথাটা বলা নাই, তাই না? তো আমি যেটাকে বলছি সেটা হচ্ছে যে আমার কিউইং ডিলেটা আমার রাউটারে যদি লিমিটেড মেমরি থাকে ওইটার কারণে হয় কিনা। সো হোয়াট শুড বি দ্য? হয়তো অবশ্যই হয়, বিকজ আমার রাউটারের মেমরি হচ্ছে ধরো 100 এমবি ধরে নিলাম। এখন আমার যে পরিমাণ প্যাকেট আসতেছে সেটা হচ্ছে 101 এমবি। তাহলে ওই যে 1 এমবি সেটা কি কিউতে বসে থাকতে হবে না? সে কি প্রসেস করতে পারবে? তো দ্য কোশ্চেন ওয়াজ রিয়েলি ইজি। আচ্ছা বলো তো, প্যাকেট সুইচিং ব্যান্ডউইথ রিজার্ভ করে কোনোদিন? না স্যার, না স্যার। তখন দরকার তখন না স্যার। এটা কি কোনো প্রকার রিজার্ভড এর মধ্যে থাকে নাকি ইন্ডিপেন্ডেন্টলি আচরণ করে প্যাকেট সুইচিং? ইন্ডিপেন্ডেন্টলি স্যার। তাহলে অবশ্যই ওর জন্য ব্যান্ডউইথ রিজার্ভ করা সম্ভব না। আচ্ছা ফাইন, গুড, ভেরি গুড। তাহলে সার্কিট সুইচিং ডাজ নট ইউজ রিসোর্সেস এফিশিয়েন্টলি। সার্কিট সুইচিং, আমি তোমাকে কোশ্চেন করলাম যে তার কাছে যে পরিমাণ রিসোর্স আছে সেটাকে সে প্রপারলি ইউজ করে না, এটার উত্তর কি হওয়া উচিত? ট্রু না ফলস? ট্রু স্যার। অবভিয়াসলি ট্রু। ক্যান ইউ স্পেসিফাই দ্য রিজন? আমি কিন্তু রিজন চাই না এখানে, কিন্তু আমি যদি তোমার কাছে রিজন চাই আমাকে একটা যুক্তি দিতে পারবা কেন ট্রু? স্যার কারণ স্যার ওই যে করে রাখে ওরা সব সময় একটা পাথ রিজার্ভ করে রাখে, তো যখন ইউজ হয় না তখন তো এটা পড়ে থাকা নেই। সো ধরো যখন ডেটাও আমার না পাঠানোর থাকে, তো ওই ডেটাটা আমি ধরো ওই লিংকটা আরেকজন ইউজ করতে পারতো না? পারতো, কিন্তু ও যেহেতু রিজার্ভ করে রাখছে, এখন ওই লিংকটাকে আরেকজন ইউজ করতে পারে? এই যদি আমরা এই ছবিটা দেখি, আমি জানি এটা কোথায় আছে,
এখানে আদৌ আছে কিনা, এখানে নাই। কোথায় গেল কোথায় গেল, প্রথম দিকে এখানে নাই। যাই হোক তোমরা দেখে নিও, ওই যে চারটার যে দাগ ছিল। সো দ্য কোশ্চেন ওয়াজ রিয়েলি ইজি, সো ইট ওয়াজ আপ টু ইউ টু পারফর্ম মাচ বেটার। বাট তোমাদের মোটামুটি কার্ভ খারাপ আসে নাই, কার্ভ মোটামুটি ভালোই আসছে। স্যার আমাদের রিভিউটা একটু অন করে দিন স্যার। রেকর্ডিং হচ্ছে তো স্যার? রিভিউটা স্যার আমরা মানে অ্যানসারটা দেখতে যাচ্ছি, মানে কোথায় ভুল করছি। কেন তোমাদের ইয়া দেখাচ্ছে না, মানে না মার্কস? রিভিউ পারমিশন Marks ডিনাই দেখাচ্ছে, করেন। স্যার। আচ্ছা আচ্ছা, আমি এটা তাহলে ক্লাসের পর করে দিচ্ছি, সমস্যা নেই। আমাকে একটু জাস্ট একটু ক্লাস শেষে মনে করে দিও, ঠিক আছে? ওকে, সো today we will start the chapter 1 part 3 version of our class. What we have already seen, we have seen the delay loss throughput parts up to delay loss throughput parts in the networks. In this session we will study the protocol layers and service models. So আমরা এগুলো নিয়ে একটা কথা বলেছিলাম লাস্ট ক্লাসে, যে তুমি যখনই কোনো একটা কাজ করতে যাবা, সেই কাজটা যদি দুইটা পার্টির মধ্যে হয়, দুইটা পার্টিকে আমরা বলি পেয়ার। দ্যাট মিনস তোমরা যেহেতু স্টুডেন্ট, তাহলে তোমরা একজন আরেকজনের পেয়ার। আবার আমরা যেহেতু ফ্যাকাল্টি, ফ্যাকাল্টিরা হচ্ছে আবার আরেকজন একজনের পেয়ার। তাহলে আমি যদি চিন্তা করি যে আমার এই পাশের সাইডটা হচ্ছে সোর্স, অ্যান্ড ইফ দিস সাইড ইজ মাই ডেস্টিনেশন, এবং আমি যদি চিন্তা করি যে আমি বাংলাদেশ থেকে ক্যানাডাতে যাব, তাহলে আমাকে এই সিমিলার প্রসেসটাই বাংলাদেশের এয়ারপোর্টে করতে হবে, এবং ঠিক সিমিলার প্রসেসটাই ক্যানাডার একটা এয়ারপোর্টে জাস্ট রিভার্স দিকে করতে হবে। ফার্স্ট অফ অল আই হ্যাভ টু বাই এ টিকিট, দেন I need to check my baggage, I need to go to the gates, then runway, then in the airplane it may visit some multiple countries along the path, and this along the path is called routing. So I don't know in which route it will take me, but if I can Google, আমি যদি গুগল করি যে, তুমি যদি চিন্তা করো, আমি জানি এটা পসিবল কিনা রিয়েল লাইফে, যে তুমি যদি চিন্তা করো যে ইতিহাদ এয়ারলাইন্স এর নাম শুনছো তোমরা, রাইট? ইতিহাদ, জি স্যার। It is one of the largest and most successful leading airlines company in the whole world, Emirates এবং ইতিহাদ। সো আমি যদি চিন্তা করি যে তারা দুবাই থেকে লন্ডনে যাওয়ার জন্য কোন রুটটা ফলো করে, তো নর্মালি এই রুটগুলো ওই নর্মালি খুব একটা ভ্যারিয়েবল হয় না, তারা সবসময় মোটামুটি একটা ফিক্সড রুটই ফলো করে। তো ধরো কোনো একটা কারণে ওই রুটে কিছু একটা গন্ডগোল হয়েছে, তো যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার থাকে সে কি তাকে রুট চেঞ্জ করার জন্য বলবে না, নাকি সে ওই রুটটা দিয়ে যাবে? তাহলে দ্যাট টোটালি ডিপেন্ডস অন হাউ মাই রুট প্যান্স আউট, যে আমার রুটের মধ্যে যে কনজেশন আছে নাকি নাই, বা কোনটা আমার জন্য বেস্ট রুট, সেইটা আমাকে ইমিডিয়েটলি এখানে সেট করে ফেলতে হবে। দেন আফটার I am there at Canada, I have to land at the runway, I have to go to the gates for unloading, I have to claim my baggages that was loaded here, and at the very end I have to show my ticket that I have verifiedly boarded the plane to them. So that kind of tells the whole story about source to destination transmission. So if I look at there, can I compare the ticket purchase and ticket complaint as a pair? টিকিটের সাথে টিকিট কি আমি কি টিকিটের সাথে আমার গেট কে কানেক্ট করতে পারবো? বলো তো, যদি আমি লেয়ার তুলনা করি তাদেরকে। Are you there? This is a layer, this is another layer. So এই গেট কোনোদিনও এই রানওয়ের সাথে কথা বলবে না, রানওয়ে রানওয়ের সাথে কথা বলবে। এই রাউটিং এর মধ্যে আমার ইন্টারমিডিয়েট জায়গা থাকতে পারে। সো এই যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোকে বলা হচ্ছে ইচ লেয়ার ইমপ্লিমেন্টস এ সার্ভিস। প্রত্যেকটা লেয়ার একটা ডিফারেন্ট সার্ভিস আমাকে দিচ্ছে, এবং আমরা এক লেয়ারের সার্ভিস অন্য লেয়ারের কাছে প্রোভাইড করতে পারবো না। আমি কখনোই এই রানওয়ের এই সার্ভিসটা দিয়ে এই টিকিটের সার্ভিসটা পাবো না। এই টিকিটের সার্ভিসটা পাওয়ার জন্য আমাকে সোর্স সাইড থেকে যেটা আছে সেটাই পাঠাইতে হবে। ওকে, নাও তুমি যদি খেয়াল করো,
ওয়াই লেয়ারিং? এই লেয়ারিংটা কেন দরকার হয়? বিকজ আমার যে মডুলেশন করার জন্য, দ্যাট মিনস ইফ আই ওয়ান্ট টু মেনটেইন অ্যান্ড আপডেট দ্য সিস্টেম, I need to break that system into multiple modules. So if we perform modularization, that means আমি যদি ছোট 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 ভাগে এদেরকে ভাগ করে ফেলি, সো আমার এটাকে ট্রাবল শুট করতে, মেইনটেইন করতে আমার কস্ট কম হবে। এবং আমার একটা মডুলে নষ্ট হলে আমার তো তাকে পুরাটা মডিউল ধ্বংস করে ফেলার কোনো কারণ নেই। আমি আমার শুধু সেই মডিউলটাকে রিপেয়ার করব এবং আই এম গুড টু গো এগেন। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই লেয়ারিংটা হার্মফুল কেন, তোমরা একটু সার্চ করো। কেউ কি করছো? লাস্ট ক্লাসে আই হ্যাভ টোল্ড ইউ যে why this layering in computer networks is considered sometimes harmful. যদি করতে আমি আজকে বোনাস মার্ক দিয়ে রাখতাম, যেই বলতে পারতাম। So the option is gone now. It was my plan to give a 2 marks bonus, so that would have shown যে তুমি ক্লাসে কতটুকু গুরুত্ব দিচ্ছ। একদম ডিরেক্টলি 2 মার্ক বোনাস দিতে হবে, একটা গ্রেড চেঞ্জ হয়ে যেত তোমার। আচ্ছা, খেয়াল করো। সো এখন আমরা যেটা পড়বো, we will cover the internet protocol stack. So internet protocol stack এর মধ্যে আমরা জানি প্রোটোকল বলতে বোঝায় বিভিন্ন রুলস এবং রেগুলেশনস। তাহলে আমরা এই প্রোটোকল কি দেখব? তো নরমালি আমরা যে ইন্টারনেট প্রোটোকল স্ট্যাকটা কভার করতে চাই, সেই প্রোটোকল স্ট্যাকেও কিছু লেয়ার টেকনোলজি ইউজ করা হয়। যে তুমি বুঝতেই পারো যে আমাদের যে এতগুলা নেটওয়ার্ক এজ, এত নেটওয়ার্ক কোর, রাইট? আমরা নেটওয়ার্কে যদি ভাগ করি, নেটওয়ার্কে কয়টা ভাগে ভাগ করা যায় বলো তো? কিছু ডিভাইসকে কি তার এজ পার্টে ফেলা যায়? আছো তোমরা? ইয়েস স্যার, ফালানো যায়। আচ্ছা বলো, স্মার্টফোন, পিসি, ল্যাপটপ, সুইচ, এর মধ্যে কোনটা এজ ডিভাইস না? সুইচ। ঠিক আছে, ভেরি গুড। ওকে, সো এই যে আমরা যে জিনিসগুলো, তো এই জিনিসগুলোকে তোমরা কখনো চিন্তা করেছো যে এখানে তো একটা দুইটা ডিভাইস একটা নেটওয়ার্কে, বলো তো এখানে মিলিয়নস ডিভাইস না? তাহলে হাউ আর দে অ্যাকচুয়ালি কমিউনিকেটিং? এত বড় একটা জাইগ্যান্টিক নেটওয়ার্ককে আমি কিভাবে মেনটেন করতেছি? আমি তো তাদেরকে নেটওয়ার্কের এজ অনুযায়ী ফেলে দিলাম, কিছুকে কোর অনুযায়ী ফেলে দিলাম, বললাম তারা এভাবে কি কাজ করে, বাট হাউ আর দে অ্যাকচুয়ালি প্রসেসিং দ্য ডেটা? মানে আই মিন হাউ আর দে ইভেন লিভিং? তারা বেঁচে আছে কিভাবে? সো তারা বেঁচে আছে using some terminology that is continuously being implemented on them, and this terminology is called protocol. যে আমরা যে টার্মিনোলজি গুলো তাদের সব সময় ইউজ করব, যে এখন টার্মিনোলজি বলতে আমি বিভিন্ন রকমের টার্ম বোঝাচ্ছি, তার মধ্যে একটা টার্ম হচ্ছে প্রোটোকল। যে প্রোটোকল গুলো ফলো করলে তাদেরকে আমি একসাথে ফাংশন করতে পারি। তার মধ্যে একটা প্রোটোকল হচ্ছে স্ট্যাক। যে এই ইন্টারনেট প্রোটোকল হচ্ছে একটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল স্ট্যাক, এবং আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওএসআই। আমরা ওএসআইটা কভার করব না, আমরা হচ্ছে টিসিপি/আইপিটা কভার করব। সেটা হচ্ছে ইটস এ 5 লেয়ার প্রোটোকল স্ট্যাক। এট দ্য ভেরি টপ দ্যার ইজ অ্যাপ্লিকেশন লেয়ার। তো তুমি বুঝতেই পারছো যে অ্যাপ্লিকেশন যেহেতু বলছে, তাহলে ইট ইজ প্রোভাইডিং মি সাম সার্ভিসেস ফর রানিং দ্য অ্যাপ্লিকেশনস। এখন আমি ধরো একটা সার্ভার ডেভেলপ করতেছি, যে সার্ভারের মধ্যে আমি আমার ডেটাগুলোকে রেখে দিব, তাহলে আমার কোন ধরনের সার্ভিস দরকার? এফটিপি সার্ভিস দরকার না? আমরা বলি না এফটিপি সার্ভার, বিকজ আমাকে কি ওখানে হিউজ পরিমাণ ডেটা হয়তো বা লোড করতে হবে যাতে করে সবাই অ্যাক্সেস পায়। সো ধরো তুমি আমাকে একটা মেইল করতেছো, তাহলে কিন্তু তুমি এই সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল যে সার্ভিসটা, এই সার্ভিসটা ইউজ করতেছো। তুমি যখনই কোনো ওয়েবসাইট ব্রাউজ করতেছো, তুমি কিন্তু এইচটিটিপি সার্ভিসটা ইউজ করতেছো। সো দিস আর অল ডিফারেন্ট সার্ভিসেস দ্যাট ইজ বিং ইউজড ফর নিউমেরাস অ্যাপ্লিকেশনস। সো এইখানে স্যার এফটিপিটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, এফটিপি মানে হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো ধরো আমরা বলি না এফটিপি সার্ভার নাম শুনছো না? তো এফটিপি সার্ভারটা কি আসলে? কেউ কি আইডিয়া দিতে পারবা? আমি শিওর একজন না পারলে কি হবে, অনেকেই আসলে এফটিপি সার্ভারটা সম্পর্কে জানো। তোমরা কি কেউ এফটিপি সার্ভারের নাম শোনো নাই? তোমাদের ব্রডব্যান্ড লাইন আছে না? জি স্যার, শুনছি। জি স্যার। এফটিপি সার্ভারের লিংক প্রোভাইড করেছে না একটা আইপি? জি স্যার। বিভিন্ন রকমের মুভি, টুভি, সং, টিউটোরিয়াল, হাবি জাবি, বড় বড় ফাইলগুলো খুব ফাস্ট স্পিডে নামাইতে পারো।
জি স্যার। ওইটা তারা এই এই এফটিপি প্রোটোকলটার উপর বেস করে তৈরি করেছে। তো ওটা কি আলটিমেটলি কি, তুমি যে লিংকে ক্লিক দিলা ওইখান থেকে ডাউনলোড করতেছো, এটা কি একটা অ্যাপ্লিকেশন না? এখন ওই অ্যাপ্লিকেশনটা সে এফটিপি দিয়ে ডেভেলপ করছে। আবার তুমি যে আমাকে মেইল করতেছো এটাও একটা অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনটা এসএমটিপি দিয়ে করা হচ্ছে। তুমি যে ব্রাউজ করতেছো এসটিটিপি, ওইটা হচ্ছে এসটিটিপি সার্ভিস নিয়ে করা হচ্ছে। তাহলে ইন দিস অ্যাপ্লিকেশন লেয়ার উই আর বিং প্রোভাইডেড নিউমেরাস সার্ভিসেস, ট্রাস্ট মি, নিউমেরাস সার্ভিস। এখানে শুধু 2টা থেকে 3টার এক্সাম্পল দেওয়া হচ্ছে, বাট ইন রিয়েল লাইফ দেয়ার আর লটস এন্ড লটস অফ সার্ভিসেস। তাহলে এই সার্ভিসগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে আছে। দেন অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিসগুলো কাজ করার পর যখন আমি নিচের দিকে আসবো, আই উইল সি এ লেয়ার কল ট্রান্সপোর্ট লেয়ার। এই ট্রান্সপোর্ট লেয়ারের মেইন কাজ হচ্ছে প্রসেস টু প্রসেস ডেটা ট্রান্সফার, প্রসেস টু প্রসেস ডেটা ট্রান্সফার। এখন তুমি চিন্তা করো, আমি তোমাকে খুব সুন্দর একটা এক্সাম্পল দিই, আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিচ্ছি। দিস ইজ ইউআইইউ। In this UIU, I am currently conducting 2 theory courses. One is computer network and another is operating system. At this very moment, which lecture are we covering? CN or OS? CN. এখন আমি যদি এই স্লটে 12:10 থেকে 1:40 স্লটে এখন যদি আমি আইসা OS সম্পর্কে কথা বলতে থাকি, তাহলে কি সিঙ্ক হলো? নাকি আমাকে এই ওএস সম্পর্কে কথা বলতে হবে আমার পরের ক্লাসটাতে? তাহলে সিঙ্ক হলো। কোনটা সিঙ্ক হলো না হলো না বলো তো? এটাকে যদি আমি একটা প্রসেস ধরি, আমাকে কি এই শিডিউলটাতে আমাকে যেই লেকচারটা দেওয়ার দরকার সেই লেকচারটা দিতে হবে না? আমি কি এখানে এসে অন্য কোনো লেকচার প্রোভাইড করতে পারবো বা করা উচিত? না স্যার। তাহলে আমি কি একটা প্রসেসের ডেটা আরেকটা প্রসেসকে পাঠিয়ে দিব, নাকি ওই সিমিলার টাইপের প্রসেসে পাঠাইতে হবে ডেস্টিনেশনে? তো ট্রান্সপোর্ট লেয়ার এটা ইনশিওর করে যে দ্যাট মিন্স সেন্ডার সাইডের যে প্রসেসটা রিসিভার সাইডে যাতে সিমিলার প্রসেসের কাছেই আমার ডেটা ট্রান্সফার হয়। আমি আরো একটা এক্সাম্পল দিই। ধরো এখানে একটা কম্পিউটার আছে, এই কম্পিউটারে 2টা প্রসেস চলতেছে। আমি কোনো প্রসেসের নামে গেলাম না, আমি ধরে নিলাম এদেরকে বিভিন্ন আইডেন্টিফায়ার দিয়ে নাম্বারিং করা যায়। আমি ধরে নিলাম যে এক্স নামক কম্পিউটারটাতে 2টা প্রসেস চলতেছে, এ আর বি। সে ওয়াই নামক কম্পিউটারের সাথে ডেটা ট্রান্সফার করতে চাচ্ছে ইউজিং দিস মিডিয়াম। আচ্ছা, এইটার মধ্যেও আমি ধরলাম এ বি সি। কয়টা প্রসেস আছে তাহলে আমার ওয়াই এর মধ্যে? এ বি সি কয়টা হলো? 3টা। আর এক্স এর মধ্যে কয়টা প্রসেস রানিং আছে? কয়টা দেখো তো? 2টা। আমি চিন্তা করলাম বি নামক প্রসেস থেকে ডেটা আমি ওয়াইতে পাঠাবো, তাহলে এই ডেটাটা বি যে ডেটাটা আমাকে জেনারেট করে দিল সেই ডেটাটা এখান থেকে যে জাস্ট এই পর্যন্ত গেলেই হবে, এই কম্পিউটারেই গেলেই হবে, নাকি এই কম্পিউটারের বি প্রসেসেই যাওয়া উচিত? তোমার কাছে কি মনে হয়? এক্স্যাক্টলি, বিকজ এই ডেটাটা যদি এ প্রসেস কাজ করে, এই প্রসেসের এই ডেটাটা তো দরকার নাই, তাহলে ও নিয়ে কি করবে? তাহলে কি আমাকে শুধু কম্পিউটারের ফেলে দিলেই হবে, নাকি একদম তার রিলেভেন্ট প্রসেসের মধ্যে ডেটাটা ট্রান্সফার করতে হবে বলো তো? রিলেভেন্ট প্রসেসে ডাটা ট্রান্সফার করতে হবে। তাহলে এই ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে এই কাজটা করে। তাহলে এইটাকে বেসিক্যালি আমরা 2টা ভাগে ভাগ করে ফেলি। এই যে প্রসেস টু প্রসেস ট্রান্সফারের জন্য একটা ট্রান্সফার হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। তো ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলতে যেটা বোঝায় এটা হচ্ছে পুরো, আমরা এগুলা যাবো, এগুলার আমাদের ডিটেইলে পরবর্তীতে আছে, সমস্যা নেই। আমি আপাতত শুধু আমি এতটুকু বলে রাখি, দিস টিসিপি ইজ কানেকশন ওরিয়েন্টেড and this UDP is connectionless protocol. তো এইটার মধ্যে টিসিপিতে আমার সিকোয়েন্সিং মেইনটেইন করা হয়, যে কারণে এরর চেক করা ইজি। দ্যাট মিন্স এরর যদি ডিটেকশন করা যায় এটা ইজি হবে আমার জন্য, যে কোন জায়গায় এরর হয়েছে এটাকে সলভ করা, বিকজ সিকোয়েন্সিং আছে। ইউডিপি যেহেতু কানেকশনলেস, আর কানেকশনলেস হইলে সেটার মধ্যে সিকোয়েন্সিং করা যায় না, আর যেহেতু সিকোয়েন্সিং করা যায় না, এরর রিলেটেড কোনো কিছুই ও সলভ করবে না। সো আমি যদি একটা প্রপার এক্সাম্পল দিই অ্যাবাউট এ অ্যাপ্লিকেশন ফ্রম টিসিপি অ্যান্ড অ্যাপ্লিকেশন ফ্রম ইউডিপি, আমরা যে লাইভ স্ট্রিমিং করি না, ভিডিও লাইভ স্ট্রিমিং, বা তোমরা যে পাবজি খেলো বা স্ট্রিমিং করে তোমরা যে জিনিসগুলো দেখো,
সেটা পুরোপুরি কিন্তু ইউডিপির উপর বেস করে হয়, বিকজ সেটা কানেকশন লেস। এটার মধ্যে আমার রিলায়েবিলিটির দরকার নাই, কারণ আমার দুই একটা ফ্রেম যদি মিস হয় তোমার কি ক্ষতি হয়ে যাবে বলো তো? ধরো ইউটিউবে তুমি 4K তে একটা ভিডিও দেখতেছো, তোমার যদি একটা ফ্রেম লস হয়, উইল ইট কজ ইউ লট অফ ড্যামেজ? একটা ফ্রেম লস হওয়া মানে কি সেখানে কি এরর হয়েছে না হয়নি বলো তো? হয় নাই, একটা ফ্রেম লস হয়ে গেছে, অবশ্যই এরর হয়েছে, মানে এরর হইছে, বাট এটা কাউন্ট করার মতো না। কাউন্ট করার মতো না, এক্স্যাক্টলি। সো ইন দ্যাট সর্ট অফ অ্যাপ্লিকেশনস ইউডিপি ইজ ইউজড। এখন তুমি ধরো আমাকে মেইল করতেছো, তোমার ধরো মেইলের মধ্যে যে কোনো একটা এরর ছিল, যে কারণে মেইলটা আমার কাছে আসেই নেই, তাহলে ওই ক্ষেত্রে কি তোমার কাছ থেকে সেন্ড বাটনে ক্লিক দেওয়ার পর আমার কাছে আসা পর্যন্ত কি কানেকশনটা ধরে রাখার দরকার ছিল না তার প্রপারলি? জি স্যার। এই কারণে এটা হচ্ছে টিসিপি। টিসিপি হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। দ্যাট মিন্স ডেটাটা সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার আগ পর্যন্ত তাকে অবশ্যই কানেকশনটা ধরে রাখতে হবে। আচ্ছা, প্রবলেম নেই। এখন হচ্ছে আমরা যদি আরেকটু নিচে যাই, আমরা দেখতে পারবো হচ্ছে we have a layer called network layer. This network layer is responsible for routing. ওই যে একটা প্লেন এক দেশ থেকে আরেক দেশে যাবে, তাকে ইন্টারমিডিয়েট হয়তো বা অনেকগুলা কান্ট্রি বা সমুদ্রের ওশিন যেটা সেটার অনেকগুলা পার্ট কিন্তু আমাকে পাঠিয়ে দিতে পারে। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাকে কোন কোন রুটটা ফলো করতে হবে সেই রুটটা আমাকে ফিক্স করে দিতে হবে, এবং সেই রুটটা ফিক্স করে দেওয়ার জন্য অবশ্যই আমাকে ইন্টারনেট দিয়ে আমি যাব। এবং তোমরা যারা ল্যাব করেছো বলো তো, আমরা কি ইন্টারনেটে প্রত্যেকটা ডিভাইসের জন্য কি আমার একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে না থাকে না? থাকে স্যার। তাহলে এই আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করবে এই নেটওয়ার্ক লেয়ার, এবং ওই আইপি অ্যাড্রেস দিয়ে তাকে বিভিন্ন জায়গায় রাউট করাবে এই নেটওয়ার্ক লেয়ার। সেই রাউট করার জন্য আমার বিভিন্ন রাউটিং প্রোটোকল আছে, যেগুলো আমরা এই কোর্সেরই একটু ভিতরে গেলে দেখতে পারবো। বিভিন্ন রকমের রাউটিং প্রোটোকল, রিপ, ওএসপিএফ, বিজিপি, ইআইজিএপি, সবগুলো রাউটিং প্রোটোকল আমরা দেখব। আর এখানে দেখো লিংক আছে। এই লিংক বলতে বেসিক্যালি বোঝাচ্ছে যে তোমার ডেটা লিংক লেয়ার প্রোটোকল। তো এইটাকে সংক্ষেপে দ্বারা বলতেছে লিংক। সো হোয়াট ইট ডাজ, ইট ট্রান্সফারস ডেটা বিটুইন নেইবারিং নেটওয়ার্কিং এলিমেন্টস। এলিমেন্টস বলতে তারা এক লিংক থেকে আরেক লিংকে, দ্যাট মিন্স একটা ওয়্যার থেকে আরেকটা ওয়্যারে। তো একটা ওয়্যার থেকে আরেকটা ওয়্যারে যেতে গেলে ডেটা কি লস হতে পারে না পারে না বলো তো? আমাদের কি ডেটা লস হয় না ব্রডব্যান্ড লাইনে মাঝে মাঝে? তাহলে এই ব্রডব্যান্ড লাইনে যে ডেটা লস হচ্ছে, এই লস গুলো ধরার জন্য আমাকে এরর চেক করতে হয়, এরর ডিটেক্ট করতে হয়। Those of you who have completed the data communication course probably heard the term called checksum. নাম শুনেছো? Probably heard the name called CRC, cyclic redundancy check, অথবা হ্যামিং কোড। তো এই কোডগুলোর থ্রুতে আমরা কিন্তু সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার মধ্যে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটার স্টেট আমরা দেখতে পারি, সে কি এরর স্টেটে আছে নাকি এরর লেস স্টেটে আছে, এটা আমরা চেক করে দেখতে পারি। আর ফাইনালি দ্য ফিজিক্যাল মানে হচ্ছে বিটস, যেটা আমরা ওয়্যারে প্রোভাইড করি। তো এই ফিজিক্যাল লেয়ারে যে বিটগুলো যায় সেগুলো কি বিট আকারে থাকে নাকি সিগন্যাল আকারে থাকে বলো তো? সিগন্যাল। সো আমার কাছে যদি 1011 হয়, আমি এটাকে বলতে পারি হাই লো, আর পরের তিনটা হাই, তাহলে তিনটা হাই। তাহলে এরকম জাস্ট বিভিন্ন সিগন্যাল আকারে তাকে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছায় দিতে পারবো। নাও অনেক আইএস, এইটা আমরা যেটা পড়লাম, we have studied the internet protocol stack of 5 layers, but we have 2 more other layers. That was 5 plus 2. There are total of 7 layer protocol, which is called the OSI, which is Open System Interface Reference Model. Interconnection, most probably, not interface, Open System Interconnection. So here there are 2 more layers. One is presentation and another is session, which is not present in the IP stack. IP stack এর মধ্যে কি তুমি প্রেজেন্টেশন সেশন দেখতে পাচ্ছ? এটার মধ্যে দেখা যাচ্ছে কোনো? নাই। তো কিন্তু ওএসআই এর মধ্যে তুমি দেখবা যে 2টা লেয়ার এক্সট্রা আছে। এই 2টা লেয়ার এক্সট্রা, একটা হচ্ছে প্রেজেন্টেশন, একটা হচ্ছে সেশন। তো প্রেজেন্টেশন
যেটা করে সেটা হচ্ছে তুমি যখন একটা ডেটাকে ইন্টারনেটে প্রোভাইড করছো, তোমরা যখন আরেকটু বড় বড় কোর্সগুলো কমপ্লিট করবা, হয়তো অনেকে করেছো, did you complete the cryptography or network security course yet? Any one of you? নো স্যার, এটা তো সিএম এর পরে দেয় আমাদেরকে। ওকে, তাহলে না, যেহেতু এখন ওপেন ক্রেডিট আমি জানি না এখানে সিস্টেম কি মানে আগে হয়ে যায় কিনা, তার মানে যেহেতু করো নাই, তোমরা দেখবা তোমাদের এই জিনিসটা পড়াবে। এটা আমার খুবই পছন্দের একটা কোর্স এবং you will just love it. I can guarantee you that each and every one of you will love it, because এটা খুবই 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 মজার কোর্স, মানে লুকোচুরি খেলা বেসিক্যালি। তো তুমি যখন দেখবা যে এই যে এনক্রিপশন বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে তুমি যখন ডেটাটাকে ইন্টারনেটে প্রোভাইড করবা, তখন তুমি ডেটাটাকে কখনো প্লেন টেক্সটে প্রোভাইড করবা না। তার মানে ইন্টারনেট ইজ নট এ সেফ প্লেস এট অল। তোমার ডেটাটা whenever you are transferring from one source to another destination, it may provide multiple routes. তাকে বিভিন্ন রুট হয়ে যাওয়া লাগতে পারে। সো কোন রুটে তার ডেটাটা কেউ পড়ে ফেলবে এটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা যেটা করব, আমরা ডেটাটাকে এমন ভাবে পাঠাবো, এমন ভাবে প্রেজেন্ট করব যেটা আমার যে ডেস্টিনেশন, যাকে আমি পাঠাচ্ছি, শুধুমাত্র সেই ভালোভাবে পড়তে পারে, বাকি কেউ পেলেও যাতে পড়তে পারে না। বা আমার ডেটাটাকে আমি বড় না করে ছোট কম্প্রেস করে এমন এমন ল্যাঙ্গুয়েজে দিব যে তোমার, আচ্ছা ধরো আমি যদি তোমাকে বলি, আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি, এখানে কি লিখছে আমি বলো তো, এখানে কি লিখছে? হ্যালো হ্যালো। এই লেখাটাকে আমি যদি বলি আমরা এটাতে কনভার্ট করে দিলাম, মানে খুবই খুবই বাজে অবস্থা, এটাতে টাইপই করা যায় না। এই হ্যালোটাকে আমি যদি 29570 তে পাঠাই দিই, তুমি কি 29570 দেখে বলতে পারবা এটার ভিতরে হ্যালো আছে? বলা যাবে না স্যার। না স্যার। আমি কি কাইন্ড অফ হ্যালোটাকে এটার ভিতরে লুকায় রাখলাম না? জি স্যার। So it allows applications to interpret the meaning of data. যে আমার ডেস্টিনেশন যে শুধুমাত্র সেই এটার মিনিংটা খুঁজে বের করতে পারে। তার মানে তার সাথে আমার কিছু নেগোসিয়েশন আগে থেকেই থাকবে, আমরা কিছু লুকোচুরি খেলা এখানে খেলবো। সো এই যে ডেটাগুলোকে প্রেজেন্ট করা, যাতে করে আমার বিভিন্ন রাউটিং এর থ্রুতে যে যাচ্ছে, আমার তার সিনট্যাক্স সিম্যান্টিক্স যাতে ঠিকঠাক থাকে, তার রুলগুলো যাতে ঠিকঠাক থাকে, আমি যে তাকে এই যে কনভেনশন যেগুলো বলছে সেগুলো হচ্ছে সিনট্যাক্স সিম্যান্টিক্স এর মধ্যে পড়ে যায়। সো এটাকে প্রেজেন্ট করার যে ক্যাপাবিলিটি, সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। আরেকটা হচ্ছে সেশন লেয়ার, যেটা সেটা হচ্ছে সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশন মানে হচ্ছে যে কেমনে বলি, আচ্ছা আমাদের আজকের সেশন কটা থেকে কয়টা ছিল বলো তো? এখানে আজকে আমাদের টাইমটা কটা থেকে কয়টা এই কোর্সের জন্য? সানডে 1:40 পর্যন্ত। 12:10 থেকে 1:40। From 12:10 to 1:40, right? Suppose you have already come to the session at 12 around 10 a.m. but I have come to the session at 1:45 p.m. So are we in a synchronization yet? আমরা কি সিঙ্কে আছি তাহলে? না। কারণ কি, তুমি একটা টাইমে চলে আসছো, আমি একটা টাইমে চলে আসছি, তাহলে আমি যার সাথে কমিউনিকেট করতে চাচ্ছি এই পার্টিকুলার টাইমে, তার সাথে কি আমার সিঙ্ক হওয়াটাকে জরুরি না জরুরি না? ধরো তুমি সোর্স ডেস্টিনেশনে ডেটা পাঠাতে চাচ্ছ, তারা যদি সিনক্রোনাইজেশন মেনটেন না করে, তাহলে তো আমার ডেটাটা এলোমেলো জায়গায় চলে যেতে পারে। ধরো আমার এই লিঙ্কে না গিয়ে আমি আরেক লিঙ্কে গিয়ে ক্লাস শুরু করতেছি, আমি কোনো খোঁজ নিইনি, কিছুই নিইনি, তুমি এই লিঙ্কে না এসে আরেক লিঙ্কে ঢুকা এই সময় তো আরো ক্লাস হচ্ছে না, তুমি ধরো আরেকটা ক্লাসে চলে গেছো, তাহলে কি তুমি আমার সাথে সিঙ্কে আছো? নাই। তাহলে এই যে এই সিনক্রোনাইজেশন বা বিভিন্ন চেক পয়েন্ট তৈরি করে, যে কোন জায়গায় আমি লাস্ট অ্যাক্টিভ ছিলাম, কোন জায়গায় আমি লাস্ট ইনঅ্যাক্টিভ ছিলাম, এই ডেটাগুলোকে খুঁজে বের করার জন্য যে কাজগুলো, সেই কাজগুলো করা হচ্ছে সেশন লেয়ার। তুমি চিন্তা করো, তুমি যখনই, আমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি ফেসবুকে যখন লগ ইন করো, there is a high chance you possibly type a username and a password, right? আমরা যখন ফেসবুকে লগ ইন করি, আমরা একটা ইউজার নেম দিই আর একটা কি দিই, পাসওয়ার্ড। আমাদের মোবাইলে তো সবসময় অটোমেটিক্যালি করা থাকে, মানে আমরা তো মোবাইলের মধ্যে কিন্তু সবসময় ইউজার নেম পাসওয়ার্ড দিই না, আমরা জাস্ট অ্যাপ ইউজ করি, ক্লিক দিয়ে ঢুকে যাই। কিন্তু যখন আমরা কোনো পিসি বা ল্যাপটপ থেকে যাই, দ্য নর্মাল কনভেনশন ইজ উই পুট এ ইউজার নেম অ্যান্ড উই পুট এ পাসওয়ার্ড, যেটাতে আমরা ফেসবুকে লগ ইন করলাম, লগ ইন করার পর আমরা সেখানে অ্যাক্টিভ হইলাম। দেন যেটা হলো,
ওই লগইনটা ফেসবুকের ডেটাবেজের সার্ভারের সাথে যদি আমার ক্রিডেনশিয়ালের সাথে ম্যাচ করে যায়, তাহলে ফেসবুকের সার্ভারের সাথে আমার একটা সেশন তৈরি হয়ে যাবে। দ্যাট মিনস আই এম নাও ইন সিঙ্ক উইথ দ্য ফেসবুক সার্ভার। দেন যখনই আমি লগ আউট বাটনে ক্লিক দিব, সে এই সেশনটা কাট অফ করে দিবে। বুঝতে পেরেছি না পারিনি? কেউ কি আসছে? আচ্ছা, তোমরা লেকচার বুঝতে পারছো তো? ইজ ইট ক্লিয়ার? Yes, sir. If there is problem, please let me know. আচ্ছা, নাও কেন এই দুইটা লেয়ার প্রেজেন্টেশন এবং সেশন এখানে নাই? কেউ কি বলতে পারবা? বাকি সবগুলো এখানেও আছে, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, লিঙ্ক, ফিজিক্যাল সবই আছে। কেন এই দুইটা লেয়ার এখানে নাই? বিকজ এই দুইটার কাজ বেসিক্যালি অ্যাপ্লিকেশনের মধ্যেই হয়ে যায়। যে আমি যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করব, আমার দায়িত্ব হচ্ছে সেইটার ভিতরে সেশন এবং ওইটার মধ্যে যে ডেটাগুলো হবে এই ডেটাগুলোকে নর্মাল কনভেনশনে প্রেজেন্ট করা। এটার কাজগুলো আমার অ্যাপ্লিকেশন লেয়ারে নিজে নিয়ে নিতে হয়, যেটা হচ্ছে 5 লেয়ার প্রোটোকলে চলে আসে। এই কারণে এই 7 লেয়ার প্রোটোকলটাকে খুব একটা পাত্তা দেওয়া হয় না। এবং এই পুরোটা জিনিসই হচ্ছে একটা হাইপোথেসিস। দ্যাট মিনস আমরা ছোটবেলা হাইপোথেসিস ওয়ার্ডটা পড়ছিলাম না, মূলনীতি পড়ছিলাম। আমি জানি না আমার হাই স্কুলের ইয়াতে মনে পড়ে আর কি, কোন বইতে জানি আমি মূলনীতি ওয়ার্ডটা পড়ছিলাম, বা কেমিস্ট্রি বইতেও পড়ে আসার কথা। পড়ছিলা মূলনীতি ওয়ার্ডটা? জি স্যার পড়ছি। ওইটাকে বেসিক্যালি হাইপোথেসিস, যাই হোক ভুলে গেছি, আমিও ভুলে গেছি, আমারও মনে নেই। তো এই ওএসআই মডেলটা এটা হচ্ছে একটা বেসিক্যালি মানে হাইপোথেটিক্যাল একটা মডেল। এটাকে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে কোনোদিন নেওয়াই যায়নি, কারণ এটা একটা ফেল মডেল, এটা মিজারেবলি ফেল করছে। বাট এইটার বোঝানোর জন্য, কম্পিউটার নেটওয়ার্কিং বোঝানোর জন্য এইটার আর্কিটেকচারটা আবার সুন্দর। বিকজ আমি যদি বলি অ্যাপ্লিকেশনের ভিতরে ইনক্রিপশন, কেউ বুঝবে না। আমি যদি বলি ইনক্রিপশনটা হয়, কম্প্রেশনটা হয় প্রেজেন্টেশনের ভিতরে, দ্যাট মিনস হাউ এম আই প্রেজেন্টিং মাই ডেটা টু দ্য ইন্টারনেট। আমি ইন্টারনেটে কখনোই মানে আমার ডেটাটাকে একদম উন্মুক্ত অবস্থায় রেখে দিব না, যাতে করে এটা সবাই পড়ে ফেলতে পারে। নো, আই উইল মেক ইট কম্প্রেসড, আই উইল মেক ইট এনক্রিপ্টেড। এবং আমাকে এমনভাবেই ডেটাটা দিতে হবে যে ডেটাটা আরেকটা মেশিন বুঝতে পারে। আচ্ছা, আর সেশন মানে তো বুঝলাই যে অবশ্যই তুমি যেটাই বানাও না কেন, তোমাকে কিন্তু অবশ্যই একটা সেশন তৈরি করতে হবে। আচ্ছা, তোমরা দেখবা, তোমরা যারা ওয়েবসাইট বানাও, আমি জানি না তোমরা কজন বানাইছো, তোমরা কি ওয়েবসাইট বানানোর সময় সেশন হ্যান্ডেল করছো এই জিনিসটা? ইয়েস স্যার। তাহলে এবার একটু আমাকে বলো তো, এই যে ইয়েস স্যার বললা, এবার একটু আমাকে বলো তো, তোমার ওয়েবসাইটটা কি একটা অ্যাপ্লিকেশন ছিল না? তাহলে ওই অ্যাপ্লিকেশনের ভিতরে কি অটোমেটিক্যালি সেশন চলে আসছে না? তবে কি বুঝতে পারছো এবার যে কেন এখানে সেশনটাকে রাখা হয়নি? বাকিটা বুঝতে পেরেছো? আমি একটা এক্সাম্পলই দিয়ে দেখালাম, তোমাদের ফ্রেন্ডের দেয়া এক্সাম্পল। কারণ এই সেশন এবং প্রেজেন্টেশনটা এটা বাই ডিফল্ট অ্যাপ্লিকেশনের মধ্যেই চলে আসতে হবে, কোনো উপায় নেই। আচ্ছা, তুমি কিভাবে সেশন ডিল করছো? তুমি কি আমাদের সাথে একটু শেয়ার করতে পারবা? মানে সেশন বিভিন্ন ভাবে ডিল করা যায়। তোমার পয়েন্ট পিএইচপি তে যে একটা আছে না, ওর মধ্যে সেশন নামে একটা অ্যারে থাকে, ওটার মধ্যে আমরা স্টোর করে আমরা রাখছিলাম, তো ওইটা চেক দিতাম, এইভাবে সেশনটা হ্যান্ডেল করছিলাম। উদ্দেশ্যটা কি ছিল এটা করার বলো তো? মানে কেউ লগড ইন আছে কিনা বা লগ আউট হইছে কিনা, লগড ইন থাকলে কিছু ফিচার দেখাবো, না হইলে দেখাবো না, এমন ছিল ব্যাপারটা। এক্স্যাক্টলি। এখন ধরো সে যদি আমার সাথে সিঙ্কেই না থাকে লগইন করে, তাহলে কি আমি আমার যে ডেটাগুলো, দ্যাট মিন্স আমি আমার যে রিসোর্স গুলো তাকে কি প্রোভাইড করব? তুমি কি এলএমএস এ লগইন না করে কুইজ দিতে পারবা বলো তো? না স্যার। তাহলে এলএমএস এ লগইন করার পর এলএমএস এর যে সার্ভারটা, আমি কুইজটা স্টোর করে রাখছি, সেটার সাথে কি তোমার একটা সেশন তৈরি হয়েছে না? সো দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ বেসিক্যালি অ্যাপ্লিকেশন লেয়ার which are presented in a different two layers at the OSI model. I hope I was able to make it clear to you. হ্যাঁ, সো এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইড খেয়াল করো, একদম উপরের লেয়ারটা কি নাম ছিল আমাদের? অ্যাপ্লিকেশন না? দেখো তো এটা কি লেখা আছে এখানে, তোমরা আমাকে বলো। এটা আমি দেখছি নিজে না পড়া যদি স্টুডেন্টকে বলতে দেওয়া হয়, এটা খুব ইফেক্টিভ হয়। তাহলে এখানে একটা সোর্স আছে আর এখানে একটা কি আছে? ডেস্টিনেশন। তাহলে আমি যদি বলি এই তারটা যদি তুমি দেখো, লাল তারটা, তার মানে আমি কি সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে চাচ্ছি?
আপাতত কি এতটুকু ক্লিয়ার? তোমরা বলতে পারো স্টুপিড নাকি স্যার, যে এটা তো বুঝেই যাচ্ছে। হ্যাঁ, আমি এটাই বুঝতে যাচ্ছি। এটা কি বুঝছি যে এখানে কি বোঝানো হচ্ছে, যে আমি সোর্স থেকে কোথায় যেতে যাচ্ছি? ডেস্টিনেশন। তাহলে সোর্স থেকে যদি সে প্রোটোকল স্ট্যাক ফলো করে তাহলে তাকে কয়টা লেয়ার পার হইতে হবে? 5টা। তাহলে ডেস্টিনেশনও তাকে কয়টা লেয়ার পার হইতে হবে? 5টা। শুধু পার্থক্যটা কি এখানে দেখো তো, সোর্সের দিকে আমি কি উপর থেকে নিচের দিকে নামছি নাকি নিচ থেকে উপরের দিকে উঠছি? উপর থেকে নিচে। ইটস এ টপ ডাউন অ্যাপ্রোচ। আর ডেস্টিনেশনে আমি কি ডাউন টু টপের দিকে যাচ্ছি না? এবং আমি বলেছিলাম আমরা এই লেয়ার টপোলজিতে আমরা পিয়ার টু পিয়ার বলবো। তাহলে বলো তো, এই ফিজিক্যাল লেয়ার কি ডেস্টিনেশনের অন্য কারোর সাথে কথা বলবে নাকি শুধু ফিজিক্যালের সাথে কথা বলবে? শুধু ফিজিক্যাল। কোনো কনফিউশন থাকা যাবে না এখানে, অবভিয়াসলি শুধু ফিজিক্যাল, তার আর কোনো কাজ নেই। ট্রান্সপোর্ট লেয়ার উইল অনলি ডিল উইথ দ্য ট্রান্সপোর্ট লেয়ার অফ ডেস্টিনেশন নেটওয়ার্ক। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। নরমালি যেটা হয় যে এই কোর্সটা আমি বহুবার নিছি, আগের ইউনিভার্সিটিতেও বহুবার নিছি। এটা হচ্ছে যে কোনো ভাইভা কোশ্চেন। হ্যাঁ, তুমি জাস্ট নরমালি ধরো যে কোনো টিচার, ধরো এরপরে তুমি অন্য কোনো কোর্স করলা, ধরো ডেটাকম করলা বা ইনক্রিপশন করলা, তো তোমাকে বললো যে ধরো যে আমি এই নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটাটা এখানে পাঠাতে চাচ্ছি। তুমি যদি না পারো, এটা হচ্ছে জাস্ট মানে বোঝা যাবে যে আইদার টিচার ফাঁকি মারছে না তুমি ফাঁকি মারছো। তো আমি চাই না যে টিচার ফাঁকি মারছো এই কথা আসলে আমরা কখনোই বলবো না। একটা টিচার কখনোই কোনো টিচারই মানে এই কিয়া করে যায় না, ইজি ওয়েতে যায় না। টিচার মানে সে একটু হার্ড হবেই, সে তার দায়িত্বটা পালন করবেই। এখন ধরো এই যে আমি এত বারবার করে যে বলতেছি যে এগুলা লেয়ার লেয়ার লেয়ার, ধরো এখন এত কিছু বলার পরও 6 মাস পর তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে এই অ্যাপ্লিকেশনটা কার সাথে ডিল করবে, তুমি গিয়ে বললা নেটওয়ার্কের সাথে। তাহলে বলো অ্যাজ এ ফ্যাকাল্টি আমি যদি এই উত্তরটা পাই, আমি তো জানি যে আমার যে কলিগ বা আমার যিনি পিয়ার তিনি এটা অবশ্যই পড়েছে, এটা না পড়ে কম্পিউটার নেটওয়ার্ক পড়ানো যাবে না, ইম্পসিবল। কিন্তু তুমি বলতে পারলে না, তাহলে এই দায়িত্বটা কার, এই ভুলটা কার আসলে? তার মানে আমি নিজেই ঠিক মতো শুনিনি, রাইট? তাহলে এই জায়গাগুলো কোনো রকমের ফাঁক রাখা যাবে না, যে অবশ্যই লেয়ার টু লেয়ার টেকনোলজিতে each corresponding layer will only talk to the corresponding layer of the destination set. এই ক্ষেত্রে কোনো প্রকার কনফিউশন থাকবে না। এখন পরে জায়গা, সো আই হোপ এই তোমাকে কি কোশ্চেনগুলো তুমি পারবা এগুলো। একদম উপর থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারের মাঝখানে আমি যে ডেটাটা রাখতে চাচ্ছি সেটাকে আমরা বললাম কি বলা আছে এখানে দেখো তো, মেসেজ। ধরো তুমি আমাকে মেইল করতে চাচ্ছ, তুমি কি মেইলের মধ্যে কিছু লিখো না? বলো তো, আর ইউ দেয়ার উইথ মি? তাহলে ওইটা কি একটা মেসেজ না? জি স্যার। তাহলে আমি ধরলাম ওইটা একটা ডেটা, যে ডেটাটাকে আমরা বলতেছি কি মেসেজ। এখন তুমি অ্যাপ্লিকেশন অলরেডি ডেভেলপড, তোমাকে তো নতুন অ্যাপ্লিকেশন বানানো লাগতেছে না। তুমি www.gmail.com গেলেই তুমি একটা অ্যাপ্লিকেশনে ওদের অ্যাপ্লিকেশনটা ইউজ করে তুমি আমাকে মেইলটা পাঠিয়ে দিচ্ছ ইউজিং দেয়ার এসএমটিপি প্রোটোকল, কোনো প্রবলেম নেই। তারপর তোমার ডেটাটা তো আমার কাছে আসতে হবে, রাইট? তো তখন তোমার ডেটাটা অ্যাপ্লিকেশন থেকে চলে আসে ট্রান্সপোর্ট লেয়ারে। ট্রান্সপোর্ট লেয়ারে আসার পর ট্রান্সপোর্ট লেয়ার তার সাথে একটা কি যুক্ত করে দিছে দেখো তো, এই মেসেজটার সাথে সেগমেন্ট, একটা সেগমেন্ট। না আচ্ছা, সেগমেন্টে পরে যাই। আগে আমরা কি সেগমেন্ট বলতাম না মেসেজ বলতাম শুধু? বলো তো, মেসেজ। এখন কি নাম দিল? সেগমেন্ট। সেগমেন্টে পরে যাচ্ছি, এক্সট্রা কি যুক্ত হয়েছে এখানে? একটা পার্ট যুক্ত হয়েছে না মেসেজটার সাথে? জি স্যার। এটা হচ্ছে হেডার। টি মানে হচ্ছে ট্রান্সপোর্ট বোঝাচ্ছে, সাবস্ক্রিপ্ট টি, তার মানে এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের হেডার। প্রত্যেকটা লেয়ারের কাজ তার আলাদা আলাদা নাকি সেম? বলো তো, তোমাদের কি মনে হয়? আলাদা আলাদা। অবশ্যই আলাদা আলাদা, আদারওয়াইজ হোয়াটস দ্য পারপাস অফ লেয়ারিং, রাইট? প্রত্যেকটা কাজ যদি সেমই হতো তাহলে তো তাদেরকে লেয়ার করা লাগতো না। তাহলে ট্রান্সপোর্ট লেয়ার যেই কাজগুলো করবে, আমি আবারও বলছি তোমাদেরকে, ট্রান্সপোর্ট লেয়ার যেই ফাংশনগুলো অ্যাপ্লাই করবে, যে অ্যাক্টিভিটিগুলো সম্পন্ন করবে, তার ইনফরমেশনগুলা
সে তার হেডারের মধ্যে দিয়ে দিবে। এবং ট্রান্সপোর্ট লেয়ারের কাজ কি? ট্রান্সপোর্ট লেয়ারের কাজ হচ্ছে টিসিপি বা ইউডিপি দিয়ে ডেটা ট্রান্সফার করা ইন এ প্রসেস টু প্রসেস ওয়ে। দ্যাট মিনস সে হচ্ছে উপর থেকে যে বড় মেসেজটা আসছে, আমি যদি আরো বলি, সেটাকে ছোট 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 ভাগে ভাগ করবে। দ্যাট ইজ কল্ড সেগমেন্টেশন। আমি একটা বড় ডেটাকে ছোট ছোট ধরো 4টা ভাগে ভাগ করে দিলাম, তাহলে এই 4টা হচ্ছে এক একটা সেগমেন্ট। এক একটা সেগমেন্টের ডেটা আমি এক একটা প্রসেসকে পাঠাবো, বা আমি বিভিন্ন ডেটা একই প্রসেসকেও পাঠাতে পারি। এটা ডিপেন্ড করবে আমার অ্যাপ্লিকেশনের উপর। তাহলে এই যে মেসেজ যেটা ছিল অ্যাপ্লিকেশন লেয়ারে, সেটা ট্রান্সপোর্ট লেয়ারে চলে আসলো। ট্রান্সপোর্ট লেয়ার বললো যে ঠিক আছে, আমি অমুক প্রসেসের কাছে পাঠাতে চাই। তো ধরো তোমার প্রসেসটা হচ্ছে কাইন্ড অফ ধরো X500 প্রসেসের কাছে যাবে। তাহলে এই নামটা কোন প্রসেসের কাছে যাবে সেটা কি আমাকে যুক্ত করে দিতে হবে না? এই ইনফরমেশনটাকে এখানে লাগাইতে হবে না? তাহলে কি রিসিভারে যে রিসিভ করবে সে কি বুঝবে যে কোন প্রসেসে এটাকে পাঠাইতে হবে? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, তাহলে আমি আমার যাবতীয় ইনফরমেশন গুলো আমি আমার হেডারের মধ্যে পাঠিয়ে দিলাম, এবং উপর থেকে যে মেসেজটা আসছে সেটাকে ভাঙা আমি ছোট 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 সেগমেন্টে ভাগ করলাম, এবং প্রত্যেকটা সেগমেন্টে আমি হেডার যুক্ত করে দিলাম। প্রত্যেকটা সেগমেন্টে হেডার মেসেজ গেল। দেন এটা সে ট্রান্সফার করে দিবে টু দ্য নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে গিয়ে দেখো তো কি হচ্ছে, আরেকটা হেডার যুক্ত হয়েছে না? জি স্যার। তখন এই পুরো পার্টটা হচ্ছে নতুন মেসেজ। আর মেসেজকে নরমালি আমরা বলি হচ্ছে পেলোড। হেডার পেলোডের পার্ট না। পেলোড হচ্ছে তার ভিতরে কি আছে। হেডারের তার ভিতরে কি আছে তার সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণা থাকবে না। আমি আবারও বলি, হেডারের তার পেলোডের ভিতরে কি আছে তার সম্পর্কে বিন্দু মাত্র কোনো ধারণা থাকবে না। এটা পেলোড সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে নেটওয়ার্ক লেয়ারের পেলোডের ভিতরে কি ট্রান্সপোর্ট লেয়ারের হেডারটা আছে নাকি নাই বলো তো? এই যে নেটওয়ার্ক লেয়ারের যে হেডার, এটার ভিতরে কি ট্রান্সপোর্ট লেয়ারের এই কি বলে হেডারটা যুক্ত হয়ে গেল না? ইয়েস স্যার। আচ্ছা, তারপরে এইটাকে তারা নাম দিচ্ছে হচ্ছে ডেটাগ্রাম। বিকজ ডেটাগ্রাম মানে হচ্ছে যে আমাকে ডেটাটাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করে বিভিন্ন প্যাকেটে কনভার্ট করতে হবে। তো এখানে প্যাকেট না বলে বলা হচ্ছে ডেটাগ্রাম। এই ছোট ছোট প্যাকেটগুলো আমি পাস করব টু দ্য লিংক। তো লিংকে যখন যাবে, এই প্যাকেটগুলোর যে বিটগুলো আছে ওই বিটগুলা নিয়ে আমাকে ভাগ করতে হবে, এবং প্রত্যেকটা ভাগের নাম আমি দিব হচ্ছে ফ্রেম। দেখো তো ফ্রেমের ভিতরে আরেকটা এক্সট্রা হেডার অ্যাড হয়ে গেছে না? HL দেখা যাচ্ছে? তাহলে এটার ভিতরে পেলোড কে? পেলোড কোন পার্টটুকু? স্যার HI বাদে পুরোটা। HI না, HL লিংকের HL। পুরোটা বলতে কি কি আছে আমি সেটা জানতে চাচ্ছি। পুরোটা বলতে কি কি আছে? স্যার নেটওয়ার্কের হেডার, ট্রান্সপোর্টের হেডার আর মেসেজ। কারণ কি সে 3টা পথ অতিক্রম করে আসছে, রাইট? অ্যাপ্লিকেশন মেসেজ দিছে, নেটওয়ার্ক তার হেডার অ্যাড করছে, ট্রান্সপোর্ট তার হেডার অ্যাড করছে, গেল। দেন এই ডেটাটাকে আমি আরেকটু সুন্দর করে বুঝে ধরো এইটা হচ্ছে আমার টোটাল একটা ডেটা, একটা বড় ডেটা। এর ভিতরে 1011 বিভিন্ন বিট আছে। আমি কি করলাম, পরবর্তীতে এই ডেটাটাকে ট্রান্সপোর্ট এরকম ধরো 3টা বা 4টা সেগমেন্টে ভাগ করলাম, ধরলাম এরকম হাজার হাজার সেগমেন্ট হবে। দেন ওই সেগমেন্ট থেকে আমি ধরো নেটওয়ার্ক লেয়ারের ডেটাগ্রাম বানাচ্ছি। ধরো এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা। দেন এই ডেটাগ্রামের ভিতর ধরো এতগুলা বিট ছিল, আমি ধরলাম যে এই 3 বিট করে একটা ফ্রেম। তাহলে 101 একসাথে পাঠাবো, 111 আবার পাঠাবো, তারপরে এই ফ্রেম ধরবো, এভাবে একটা একটার পর ডেটাগুলো সিকোয়েন্সিয়ালি যেতে থাকবে এবং ফাইনালি চলে গেল। তো তুমি যদি দেখো প্রথমে সে কোথায় গেল, সুইচে,
একটা কম্পিউটার থেকে ডেটাটা জেনারেট হচ্ছে, প্রথমে সে কোথায় গেল? সুইচে। তো সুইচ, তার নিজের সুইচে যাওয়ার জন্য কি তাকে কোনো রাউটিং করা লাগছে? বলো তো, কে বলতে পারবা? দেখি উত্তর দাও। তার নিজের সুইচে যাওয়ার জন্য তাকে কি কোনো রাউটিং? তোমার নিজের বাসায় একটা রাউটার আছে, রাইট? কি হবে স্যার? তোমাদের প্রত্যেকের নিজেদের বাসায় একটা ওয়াইফাই রাউটার আছে না? জি স্যার। যদি এগুলা বলা হচ্ছে রাউটার, আলটিমেটলি এটা কাজ করে সুইচের মতোই। তো তুমি যখন তোমার সুইচেই আছো, তুমি কি রাউটিং করতেছো? তুমি কি সুইচ থেকে বের হইছো? যদি তুমি তোমার সুইচেই ধরো অ্যাক্সেস আছে তোমার, তাহলে দেখো যেহেতু তুমি করো নাই, তাহলে রাউটিং কোন লেয়ার প্রোভাইড করে? নেটওয়ার্ক লেয়ার না? জি স্যার। এখানে কি নেটওয়ার্ক লেয়ার আছে? দেখো তো। না স্যার কেন নাই? কে বলতে পারো উত্তর কেন? মানে why there is no network layer there? বিকজ আমি যদি সুইচ থেকেই ডেটাটা নিতে চাচ্ছি আমার নিজের নেটওয়ার্কে, আমাকে তো রাউটিং করার কোনো দরকার নেই, আমি তো নিজের ল্যানের ভিতর থেকেই ডেটাটা পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি এবার? কিন্তু ধরো আমাকে যদি আমার ল্যানের বাইরে যেতে হয়, রাউটার হয়ে অন্য জায়গায় যেতে হয়, তখন কি আমাকে কি বিভিন্ন জায়গায় রাউট করতে হবে না? জি স্যার। তখন আমাকে এই নেটওয়ার্ক লেয়ারের রাউটিংটা লাগবে। সো যদি তোমরা খেয়াল করো, রাউটার হয়ে আমার ডেটাটা ফিজিক্যাল লিংকে আসলো, একদম নিচের লেয়ার দিয়ে ডেটা শুরু করবে। প্রথমে ফিজিক্যাল, তারপর লিংক, তারপরে যে দেখো নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক লেয়ারে যখন গেল, দেখো এখন সে কোন কোন জায়গায় আছে? এই প্যাকেটটা এখন কোন লেয়ারের সাথে যুক্ত আছে এই ছবিতে? লিংক। লিংক। তাহলে লিংক গেলে লিংক এই হেডারটা মুছে দেবে। সে প্রসেস করে নিল যে ওকে ফাইন, আমি এই লিংকে পাঠাবো, আমি তোমার এরর চেক করলাম বা আমি তোমার ফ্লো চেক করলাম, লিংকের যে কাজগুলো। দেন সে তার হেডারটা মুছে দিয়ে টোটাল ডেটাটাকে উপরে পাঠিয়ে দিবে। তো উপরে গেলে সে কার কাছে গেল এখন? নেটওয়ার্ক। তাহলে নেটওয়ার্ক কি কাকে মুছবে বলো তো? এইচএন কে মুছে দিবে। মুছে দিবে নাকি এটা আসলে প্রসেস করে মুছবে? প্রসেস করে মুছে। এক্স্যাক্টলি। এই যেমন নেটওয়ার্কের মধ্যে লেখা আছে, এই জায়গায় লেখা আছে যে আমার সোর্সের আইপি কত, আমার ডেস্টিনেশনের আইপি কত। তাহলে ও কি ডেস্টিনেশনের আইপিটা এখান থেকে এই হেডারটার মধ্যে পড়লে ও কি ডেস্টিনেশনের আইপিটা পারবে না পারবে না? জেনে যাবে না? জানবে। তাহলে দেখো এখান থেকে কি করলো। যদি আমি ফাইনালি বড় ছবিটা চলে যাই, এতগুলো ছবি দরকার নেই। দেখো ফিজিক্যালের আসলো, আসার পর লিংক এটা মুছে দিল, নেটওয়ার্কে গেল, নেটওয়ার্ক এটা মুছে দিল কারণ সে ডেস্টিনেশন জেনে গেছে, ট্রান্সপোর্ট জেনে গেল যে কয়টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। ফাইনালি অ্যাপ্লিকেশনের কাছে কি কোনো হেডার যাচ্ছে না শুধু মেসেজটা যাচ্ছে? শুধু মেসেজ। এবং আমি এখানে বানাইছিলাম কি শুধু মেসেজটা। তাহলে এই যে ট্রান্সপোর্ট লেয়ার, ওকে অন্য কোনো হেডার খুলছে নাকি তার নিজস্ব হেডার খুলছে? নিজস্ব। তাহলে বোঝা যাচ্ছে যে এই কাজটা যে লেয়ার ওয়াইজ কিভাবে হচ্ছে। একটা লেয়ার কখনো আরেকটা লেয়ারকে টাচ করবে না, কখনো না। আচ্ছা, সো আমরা যদি একটু সিকিউরিটির পার্ট ধরি, সিকিউরিটির পার্ট ধরা বলা হচ্ছে যে তোমাদের দেখবে এই কোর্সটা আছে নেটওয়ার্ক সিকিউরিটি। হ্যাঁ, তো নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে তোমরা দেখবে বিভিন্ন ধরনের, আমরা যে কম্পিউটারে যাই আমাদের বিভিন্ন রকমের ভাইরাস, তারপর হচ্ছে ওয়ার্মস, স্পাইওয়্যার, এই জিনিসগুলো থাকে। তো এগুলো তোমরা আই হোপ নিজেরা পড়ে নিতে পারবা, প্রবলেম নেই। ভাইরাস মানে হচ্ছে যে আমি যে কোনো একটা ইমেল অ্যাটাচমেন্ট এক্সিকিউটেবল ফাইল দিলাম, সেটাকে এমন ভাবে এক্সিকিউট করলাম যে সেটার থ্রুতে আমার নিজস্ব ফাইলটা ইনফেক্টেড হয়ে গেল, এবং সে এমন একটা রূপ নিবে যেটা আমার কাছে মনে হবে অথেন্টিক। আসলে ওইটা করলে আমার যাবতীয় ইনফরমেশন গুলাই কিন্তু একটা থার্ড পার্টির কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। স্পাইওয়্যার মানে হচ্ছে যে আমরা বিভিন্ন অ্যাপ ট্যাপ ডাউনলোড করি, তো বিভিন্ন অ্যাপ ট্যাপ ডাউনলোড করলে ওই অ্যাপের থ্রুতে দেখবা যে কিবোর্ডের অ্যাক্সেস চাই। তো কিবোর্ডের অ্যাক্সেস গেলে তো তুমি কোন কিটা চাপতেছো ওই কিবোর্ডের, যেমন ধরো আমাদের প্রত্যেকটা কোয়ার্টি কিবোর্ডের অ্যালাইনমেন্ট কি সেম না? মোটামুটি প্রত্যেকটা মোবাইলে এই লেটার গুলোর উপরে কি থাকে? নাম্বার গুলো থাকে না? বলো তো আমাদের মোবাইলের কিবোর্ড। তাহলে আমি কোন কিটা চাপতেছি ও জেনে যেতে পারে ইউজিং বিভিন্ন স্পাইওয়্যার, ম্যালওয়্যার, এই জিনিসগুলোর থ্রুতে। তো আমি আবার কোন ওয়েবসাইট গুলো ভিজিট করতেছি সেগুলোও সে জেনে যেতে পারে কন্টিনিউয়াসলি, সে আমাকে অ্যাসেস করতে পারে। আরেক রকমের অ্যাটাক হচ্ছে যেটা নেটওয়ার্কে প্রায় হয়, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড। প্রথমে ডিস্ট্রিবিউটেড না বলি, প্রথমে বলি ডস অ্যাটাক। ডস অ্যাটাক মানে হচ্ছে ধরো এটা আমার একটা সার্ভার যেটা হচ্ছে
টার্গেট, আমি এই সার্ভারটাকে টার্গেট করলাম। তো এই সার্ভারটার কি একটা ব্যান্ডউইথ বা লিমিটেশনস আছে না? ধরো এই সার্ভারটা একসাথে 2000 হোস্টকে অ্যালোকেট করতে পারে। ধরো তোমাদের এলএমএস এ একটা কোর্সে একসাথে 2000 জন পরীক্ষা দিতে পারে। সো ধরো আমি চাইলে বাইরে থেকে ইললিগালি 2000 জনকে এখানে ঢুকে দিতে পারবো। তাহলে কি এইটার যে টোটাল ক্যাপাসিটি সেটা কি ফিল আপ হইলো না হইলো না বলো তো? কিন্তু এরা কি লিগ্যাল না ইললিগাল? ইলিগাল। তাহলে যদি 2000 ক্যাপাসিটি ফিল আপ করে দেয় ইললিগাল ওয়েতে, তাহলে যারা লিগ্যাল পার্টি তারা কি অ্যাক্সেস করতে পারবে এটাকে? কারণ কি তার ক্যাপাসিটি ফিল আপ হয়ে গেছে। তাহলে তার যে সার্ভিস সেটাকে আমি অথরাইজড পার্সোনালকে ডিনাই করতেছি না, সার্ভিসটা দিচ্ছি নাকি দিচ্ছি না? দিচ্ছি না। কারণ কি সার্ভিসটা যারা আনঅথরাইজড তারাই ওভারলোড করে রাখছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে বিভিন্ন ডস অ্যাটাক। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে প্যাকেট স্নিফিং। প্যাকেট স্নিফিং অ্যাটাকের মধ্যে এই যে ধরো তুমি এখান থেকে ডেটাটা এখানে পাঠাতে চাচ্ছ, তোমার কি ডেটাটার হেডারে সোর্স ডেস্টিনেশন আর আইপি লেখা থাকবে না থাকবে না বলো তো? হেডারের মধ্যে একটু আগে যে বললাম থাকবে স্যার। তো ধরো এটা আমি, এটা হচ্ছে তুমি, আর ধরলাম এখানে আরেকজন হচ্ছে খারাপ মানুষ যে বসে আছে। তো আমার প্যাকেটটা সে এখান থেকে রিসিভ করে নিল, যে কোনো ভাবে পেয়ে গেছে। দেখবা বিভিন্ন ভাবেই পাওয়া যায়, উপায় আছে। সে কি করলো, এইটা ডেস্টিনেশনের আইপিটা চেঞ্জ করে দিল বা সোর্সের আইপিটা চেঞ্জ করে দিল। তো এইভাবে করে সে প্যাকেট স্নিফ করে সে চাইলে সোর্স আইপি চেঞ্জ করে দিতে পারে। তাহলে যদি সোর্স আইপি চেঞ্জ করে বা ডেস্টিনেশন আইপি চেঞ্জ করে, ডেটাটার সোর্স আইপি ডেস্টিনেশন কি চেঞ্জ হয়ে গেল না? চেঞ্জ হয়ে গেলে সেই লোকটা এই যে খারাপ মানুষটা ইচ্ছে মতো তার প্যাকেটটাকে যে কোনো জায়গায় রুট করে দিতে পারবে না? জি স্যার। তাহলে এভাবেও করেও কিন্তু অ্যাটাক করা যায়। একটা নেটওয়ার্কে আমি এভাবে করে অ্যাটাক করতে পারবো। এগুলো ডিফারেন্ট কোর্সের পার্ট। তো তোমাদের দেখবে আমরা মিড টার্মের পরে ওয়্যার শার্ট দেখাচ্ছি, যেখানে আমরা এই প্যাকেটগুলোকে স্নিফ করে দেখব। সো এইটা আরেকটা হচ্ছে এই প্যাকেট স্নিফ। আচ্ছা আমি একটু ভুল বলছি, আই এম রিয়েলি সরি। আমি এইটা ভাবছি। আমি যেটা বলছি এটা হচ্ছে আইপি স্পুফিং, যে সেম প্যাকেট উইথ ফলস সোর্স অ্যাড্রেস। আমি চাইলে সোর্স অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারবো। সো ধরো প্যাকেটটা ডাটাটা পাঠাচ্ছে ও হচ্ছে সি, কিন্তু দেখো সোর্স কাকে বলে রাখছে? সোর্স একটু বলে রাখছি। দেখো ডাটাটা এই দিক দিয়ে যাচ্ছে, ডাটাটা আসলে পাঠাইছে কে? সি। আর সোর্সে কার নাম দেয়া আছে দেখো তো? বি স্যার। তো এ কি ভাবতেছে ডেটাটা কার কাছ থেকে আসতেছে? বির কাছ থেকে। বি, বাট আসলে ডেটাটা পাঠাইলো একটা ডিফারেন্ট থার্ড পারসন না? আমি নাম খেয়াল করে নিই, এটা হচ্ছে আইপি স্পুফিং, যে আমরা সোর্স আইপি চেঞ্জ করে দিতে পারি। আর প্যাকেট স্নিফিং মানে হচ্ছে আমি চাইলে এই প্যাকেটটা পড়তে পারি, যে তার সোর্সকে, তার ডেস্টিনেশনকে, তারা কি ধরনের ডেটা কমিউনিকেট করে। এখন ধরো আমি তোমার সাথে, ধরো তুমি আরেকজনের সাথে চ্যাট করো প্রতিদিন, ধরো ডেইলি রাত 12:40 আমি জানি এই টাইমটা কেন আসলো, কারণ 1:40 বেজে গেছে। তুমি ধরো কারোর সাথে ধরো চ্যাটিং করো। সো ধরো আমি তোমার এই লিঙ্কটার ভিতরে হ্যাক করে বসে আছি। তো আমি দেখলাম তোমার পেলোড গুলোর সাইজ খুব ছোট ছোট। তার মানে আমি কি গেস করতে পারি যে প্রবাবলি তুমি কি করতেছো এখন। আমি যদি বলি হাই, হ্যালো, হাউ আর ইউ, ঠিক আছে, তা এগুলাতে কি খুব বেশি ডেটা যাবে বলো তো, নাকি খুব অল্প পরিমাণে ডেটা যায়? কে বলতে পারবা? অল্প যাবে, খুবই অল্প। তাহলে তোমার এই পেলোডের সাইজ দেখে আমি বুঝতে পারি না যে তুমি কোন ধরনের ডেটাকে দিয়ে কমিউনিকেট করতেছো? বোঝা যাবে? তাহলে এটাকে বলা হয় প্যাকেট স্নিফিং। এখন ধরো আমি এখানে দেখলাম যে অনেক বড় পরিমাণের ডেটা, তাহলে আমি কি ভাবতে পারি যে তুমি হয়তোবা তাকে কোনো অডিও, ভিডিও বা যে কোনো ধরনের ধরো সফটওয়্যার যে কোনো কিছু তুমি বড় কোনো ফাইল তাকে পাঠাইছো। তাহলে অবশ্যই কি আমি এলিমিনেট করে দিতে পারবো যে তুমি এখন অবশ্যই কি করতেছো না, টেক্সটিং করতেছো না, রাইট? কারণ কি তোমার ডেটার পেলোড গুলো কি বড় বড় না? তাহলে এভাবে করে আমরা প্যাকেট স্নিফ করতে পারি যে তার মধ্যে কোন ধরনের কমিউনিকেশন গুলা হচ্ছে। আচ্ছা, আর যারা ইন্টারেস্টেড তারা একটু হিস্ট্রিটা পড়ে নিও, প্রবলেম নাই। আমি এটা আপাতত আমার এই পর্যন্ত রেখে আমার টাইম আসলে শেষ। আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি মোটামুটি সবাইকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। আমার আবার একটা ক্লাস আছে।